আলাইকুম। এখন আমরা পড়ব সেলোবায়োস এবং ম্যালটোজ সম্পর্কে। আমরা শুরুতেই বলছিলাম, কয়েকটা উদাহরণ দিছিলাম ডাইস্যাকারাইডের। তাদের মধ্যে সুক্রোজ, সেলোবায়োস, তারপরে ম্যালটোজ এইগুলো ছিল, ঠিক না? তো সুক্রোজ সম্পর্কে আমরা অলরেডি ডিটেলসে পড়ে ফেলছি। এখন আমাদের জানা লাগবে সেলোবায়োস এবং ম্যালটোজ সম্পর্কে। ম্যালটোজ সম্পর্কে তেমন আহামরি কিছুই বলা নাই আমাদের বইতে, আসলে তেমন কিছু জানা লাগে না। বাট সেলোবায়োস সম্পর্কে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ জানা লাগে। কারণ কি, এই সেলোবায়োস হচ্ছে মেইনলি সেলুলোজের ভাঙে পাওয়া যায়। সেলুলোজ যেটা পলিস্যাকারাইড, এটা ভাঙলে আমরা সাধারণত সেলোবায়োস পাই। এবং এই যে সেলোবায়োস, এই সেলোবায়োস হচ্ছে আমাদের কোষ প্রাচীরের একটা অংশ। উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে, ঠিক আছে? সো তার মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই কারণে এই সেলোবায়োস নিয়ে আমাদের একটু জানা দরকার। এখন আমরা শুরুতেই বলছিলাম যে সেলোবায়োসলে ভাঙলে কি পাওয়া যায়, অথবা কোন দুইটা মনোস্যাকারাইড একসাথে মিলিত হয়ে সেলোবায়োস গঠন করছে। এটা হচ্ছে, এই সেলোবায়োস ভাঙলে আমরা পাবো 2 অণু গ্লুকোজ। কোন ধরনের গ্লুকোজ? 2 অণু বিটা ডি গ্লুকোজ। এখন দুইটা বিটা ডি গ্লুকোজ যুক্ত হয়ে কিভাবে সেলোবায়োস গঠন করতেছে আমাদের সেটা জানা লাগবে। সরি, এই জায়গায় ভুল ইন্ডিকেশন দিছি, যে সেলুলোজ সে ভাঙলে না, এই যে সেলোবায়োস ভাঙলে, ঠিক আছে? এবং এই সেলোবায়োস থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে সেলোবায়োস কিন্তু আসলে রিডিউসিং সুগার। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, এটা কি ছিল? নন রিডিউসিং সুগার। বাট এই সেলোবায়োস নিজেও কিন্তু ডাইস্যাকারাইড, বাট এই কীভাবে রিডিউসিং সুগার হইলো, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয় না? তো চলো আমরা সেটা দেখবো এখন। যে আমরা সেলোবায়োসের স্ট্রাকচার দিয়ে শুরু করি। 2 অণু বিটা ডি গ্লুকোজের বন্ধনের মাধ্যমে তৈরি হয়। বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ দিয়ে গঠিত হয়। 1,4 লিঙ্কেজ কি সেটা আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই। বিটা মানে কি? বিটা মানে হচ্ছে OH মূলকটা উপরের দিকে থাকবে এবং H থাকবে নিচের দিকে, ঠিক আছে? বাকিগুলা আমি আর লিখলাম না এই জায়গায়, ঠিক আছে? বাকিগুলা তো তোমরা জানোই কি হবে। আচ্ছা, লিখি, কি যায় আসে। প্লাস এটা কি ছিল? এটা হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ। সেলুলোজের সময় কিন্তু আমরা আলফা ডি গ্লুকোজ দেখছিলাম, এবার দেখতেছি হচ্ছে আমরা বিটা ডি গ্লুকোজ। এবং আর একটা বিটা ডি গ্লুকোজ আঁকি এই জায়গায়। ঠিক আছে, এই হচ্ছে দুইটা বিটা ডি গ্লুকোজ আঁকলাম। এখন এদের মধ্যে বন্ধন কিভাবে ক্রিয়েট হবে দেখো তো। এই যে দেখো, এই জায়গায় যে OH মূলক আছে, এর সাথে এই OH মূলক, এটা কয় নাম্বার কার্বন? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। আর এটা কয় নাম্বার কার্বন? 1, 2, 3, 4 নাম্বার কার্বন। এখন এই 1 নাম্বার কার্বনের OH মূলকের সাথে 4 নাম্বার কার্বনের OH মূলকের বিক্রিয়া হবে। এই জায়গায় OH আর এই জায়গায় H, এই দুইটা মিলে যুক্ত হয়ে উড়ে যাবে, অর্থাৎ পানি হিসাবে বের হয়ে যাবে। তাহলে কি তৈরি হইলো আলটিমেটলি? এই যে 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হলো। কিরকম বন্ড? সেই বন্ডটা হবে এরকম, যে ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বিটা ডি কার্বনের যে বন্ড, সেটা, অর্থাৎ বন্ডটা এরকম ক্রস হচ্ছে। এটাই মেইনলি হচ্ছে, এমনি বুঝাইলাম আমি, ঠিক আছে? সো 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ড হচ্ছে, এই কারণে এর বলা হয় হচ্ছে যে বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়, ঠিক আছে? সো বিটা গ্লুকোজ, এই কারণে বিটা আসছে। আর 1,4 কি 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মধ্যে যে OH মূলক আছে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে যে 1,4 লিঙ্কেজ ক্রিয়েট করে,
ও H2O বের হয়ে গেল এবং এই যে COC বন্ড ক্রিয়েট করলো, এই হচ্ছে আমাদের সেলোবায়োজের সংকেত। ঠিক আছে, এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে সেলোবায়োজ কেন রিডিউসিং সুগার? কারণ দেখো এই জায়গায় বন্ধন হয়েছে কার কার মধ্যে, 1 নাম্বার কার্বনের মধ্যে আর 4 নাম্বার কার্বনের মধ্যে। বাট এই যে বিটাডি গ্লুকোজ, এই বিটাডি গ্লুকোজের যে কার্যকারী মূলক অর্থাৎ আমাদের অ্যালডিহাইড মূলক, এই কার্যকারী মূলকটা কই আছে? কার্যকারী মূলক আছে 1 নাম্বার কার্বনে, এই যে 1 নাম্বার কার্বন। সো দেখো 4 নাম্বার কার্বনে বন্ড ক্রিয়েট হয়েছে, বাট 1 নাম্বার কার্বন তো ফাঁকা আছে, তো কোনো বন্ড ক্রিয়েট করে নাই। তার মানে কি এ বিক্রিয়া করতে পারবে, এ রিডিউসিং সুগার। কারণ এর সাথে তুমি যদি হচ্ছে হাইড্রোজেন যুক্ত করো কিংবা কোনো বিজারণ ঘটাতে চাও, হবে হচ্ছে বিজারক হিসাবে কাজ করবে। ঠিক আছে, সো আলটিমেটলি সুক্রোজের ক্ষেত্রে কি হইতেছিল, 1 নাম্বার কার্বন গ্লুকোজের যেটা হচ্ছে আমাদের কার্যকারী মূলক যুক্ত, এবং ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন যেটাও কার্যকারী মূলক যুক্ত, এই দুইটার মধ্যে বিক্রিয়া হইতেছিল, যার কারণে কার্যকারী মূলকটা একটা বন্ডের ভিতরে চলে আসতেছিল এবং মুক্ত অবস্থায় থাকতেছিল না, সে হচ্ছে একটা যৌগের মধ্যে ঢুকে যাচ্ছিল। বাট সেলোবাইজের ক্ষেত্রে এই এই পাশের যে গ্লুকোজ, বিটা-ডি গ্লুকোজ, এর যে 1 নাম্বার কার্বনের অ্যালডিহাইড মূলক আছে, এই হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে বন্ড ক্রিয়েট করে। বাট এই যে পরের যে আরেকটা গ্লুকোজ আছে, এর কিন্তু 1 নাম্বার কার্বনের কোনো বিক্রিয়া হয়নি। সো আলটিমেটলি এর অ্যালডিহাইড মূলকটা কার্যকারী আছে, এই কারণে রিডিউসিং সুগার। ঠিক আছে, এখন যেহেতু এটা রিডিউসিং সুগার, এটা তো আমরা রিডিউস করতে পারি, তো চলো রিডিউস করি। সেলোবায়োজ রিডিউস তো না, অক্সিডেশন করতে পারি যেহেতু রিডিউসিং সুগার। এই সেলোবায়োজের সাথে যদি হচ্ছে আমরা বিজারণ করি, আমরা বিজারণ করলে কি তৈরি হবে? ধরো হচ্ছে আমরা CuOH2 দিয়ে বিজারণ করলাম, বা অন্য যে কোনো কিছু দিয়ে বিজারণ করলাম, তাহলে এই জায়গায় কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে সেলোবায়োনিক অ্যাসিড। কারণ কি? কারণ এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে যখন আমরা কোনো অ্যালডিহাইড কিংবা কিটোন মূলককে অক্সিডেশন করব, অর্থাৎ ও যুক্ত করব বা অক্সিডেশন করব, কিংবা হচ্ছে হাইড্রোজেন বের করে আনবো, মাইনাস হাইড্রোজেন, তখন সেইটারে বলতেছে হচ্ছে আমরা অক্সিডেশন। অ্যান্ড অক্সিডেশনের ফলে কি হবে? যে অ্যালডিহাইড কিংবা কিটোন মূলক ছিল, অ্যালডিহাইড কিংবা কিটোন মূলক থেকে এই যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। সুক্রোজ দেখো, সুক্রোজ কিন্তু একটা রিডিউসিং সুগার ছিল না, অর্থাৎ সেটা বিজারক শর্করা ছিল না। বিজারক মানে কি? দেখো জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। ঠিক আছে, তাহলে বিজারক মানে কি হবে? যে ইলেকট্রন ত্যাগ করাইতেছে। ঠিক আছে, আচ্ছা, যে আমাদের হচ্ছে জারণ ঘটাচ্ছে। ঠিক আছে, আচ্ছা সরি, আমি মেবি একটু গোলমাল পাকায় ফেলতেছিলাম। জারণ, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে জারক মানে কি? জারক মানে হচ্ছে যে জারণ ঘটাচ্ছে। ঠিক না, যে জারণ ঘটাচ্ছে তারে বলতেছি জারক। এখন জারণ ঘটাচ্ছে যে, সে হচ্ছে কে? যে জারণ ঘটাচ্ছে সে জারক। মানে কি জারণ কি জারক কি করবে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। এবার ঠিক আছে, কারণ জারক যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করলেই তো কেউ ত্যাগ করতে পারবে। সো ত্যাগ করা মানে কি জারণ, যে জারণ ঘটাবে সে হচ্ছে জারক। আর বিজারক মানে কি? যে বিজারণ ঘটাবে, বিজারণ ঘটাবে। বিজারণ ঘটানো মানে কি? বিজারণ ঘটানো মানে হচ্ছে এই কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, সো ইলেকট্রন ত্যাগ করা মানে কি? আলটিমেটলি হচ্ছে জারণ।
ঠিক আছে। সো এই কারণে এই সেলোবায়োজ যেহেতু রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, এই কারণে এই জায়গায় কি হবে, যেহেতু বিজারক শর্করা তার মানে ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ জারণ ঘটবে। সো আমরা হচ্ছে জারণ ঘটাচ্ছি অক্সিজেন যোগ করার মাধ্যমে, ঠিক আছে। তো জারণ ঘটাইলে তখন কি হবে, সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হবে। দেখেন এগুলো গোলমাল হইতে পারে, জারণ বিজারণ জারক বিজারক অনেক কমপ্লিকেটেড টপিক, আমি সেই বহুদিন আগে পড়ছিলাম, বাট এখনও টিল মনে আছে কিন্তু ভালোভাবেই। ঠিক সেরকমই তোমরা হয়তো ভুলে যেতে পারো, তখন এরকম হচ্ছে সিম্পলিফাই করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবা। এমন না যে সব কিছু সবসময় মুখস্থ রাখাই লাগবে, এটা কিন্তু মাস্ট না। আমরা মাঝে মধ্যে ভুলে যাইতে পারি, তোমরা ভুলে যাইতে পারো, তখন ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। সেটাই হচ্ছে বোঝার গুরুত্ব একটা, সরাসরি বলতে পারো। ধরো আমি যদি এটা না বুঝতাম কিংবা তুমি যদি না বুঝতা, তাহলে যদি তুমি ভুলে যাও তুমি কিন্তু বের করতে পারবে না। বাট তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু যে কোনো কন্ডিশনে তুমি হচ্ছে সেটা, ধরো ভুলে গেছো, তখন তুমি একটু মাথা খাটায় খাটায় ওটা আবার কিভাবে আসলো না আসলো একটু পিছনে চিন্তা ভাবনা করে, একটু সামনে চিন্তা ভাবনা করে ওই জিনিসটা বের করে আনতে পারবা। সো এটাই হচ্ছে বোঝার গুরুত্ব। শুধুমাত্র মুখস্থ না করে আমাদের উচিত সব কিছু বোঝার চেষ্টা করা, ঠিক না? সো এটা যে সেলোবায়োনিক অ্যাসিড তৈরি করলো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সেলোবায়োস সম্পর্কে যেটুকু খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, অর্থাৎ কেন এটা বিজারক শর্করা এবং এর কী ধরনের বিজারণ করা যায় সেটা হচ্ছে আমরা দেখাইলাম, অর্থাৎ কী জারণ করা যায় সেটা আমরা দেখাইলাম। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা মিস্টেক করে ফেলছিলাম, সেটা হচ্ছে যে এই জায়গায় CuOH না, এটা হচ্ছে ব্রোমিন এবং পানি, ব্রোমিন প্লাস পানি, এটা দিয়ে করা লাগে, ঠিক আছে। ভুলে গেছিলাম আসলে, এখন মনে পড়ছে, ব্রোমিন আর পানি দিয়ে হচ্ছে করা হয়, ঠিক আছে। এখন সেলোবায়োজ, এই সেলোবায়োজরে ভেঙে যদি তুমি গ্লুকোজে পরিণত করতে চাও তাহলে তোমার হচ্ছে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ধরো 2 অণু বিটা ডি গ্লুকোজ, সেলোবায়োজরে ভেঙে তুমি যদি 2 অণু বিটা ডি গ্লুকোজ তৈরি করতে চাও, তোমার দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে ইমালসিন নামক একটা এনজাইম লাগবে তোমার, এবং আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে অ্যাসিড। সো অ্যাসিড আর ইমালসিন নামক এনজাইমের প্রভাবে তুমি হচ্ছে 2 অণু বিটা ডি গ্লুকোজে পরিণত করতে পারবে। এর কাজ কি? সেলোবায়োজের কাজ হচ্ছে কোষ প্রাচীরের বা সেল ওয়াল, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, ঠিক আছে। এবার আসি হচ্ছে আমরা ম্যালটোজ নিয়ে। ম্যালটোজ কি? ম্যালটোজে ভাঙলে আমরা কি পাবো? ম্যালটোজে হচ্ছে মেইনলি 2টা আলফা ডি গ্লুকোজ পাবো, ঠিক আছে। সো 2টা আলফা ডি গ্লুকোজ যে তৈরি হবে, এরা কোন কোন বন্ডের মাধ্যমে যুক্ত হবে? এরাও হচ্ছে আলফা 1,4 বন্ড দিয়ে যুক্ত হবে, ঠিক আছে। ঠিক আগের মতোই, আগেরটা ছিল বিটা অর্থাৎ ওএসটা ছিল উপরের দিকে, এবার হচ্ছে আলফা অর্থাৎ ওএসটা হবে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। বাকি সব সেম। তাহলে যেহেতু ঠিক এই জায়গায় সেম না, এই জায়গায় 4 নাম্বার কার্বনের সাথে হচ্ছে বন্ড ক্রিয়েট করছে, তার মানে কি দ্বিতীয় যে গ্লুকোজটা থাকবে তার 1 নাম্বার কার্বনের যে অ্যালডিহাইড মূলক কিংবা অ্যালডিহাইড মূলক, গ্লুকোজের অ্যালডিহাইডই থাকবে। সো অ্যালডিহাইড মূলকটা কিন্তু মুক্ত অবস্থায় আছে, তার মানে কি এটাও একটা বিজারক শর্করা কিংবা রিডিউসিং সুগার, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাইস্যাকারাইডের সমাপ্তি। এবার আসো অলিগোস্যাকারাইড নিয়ে। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড ঠিক আগের মতোই। আমরা যদি শব্দটা ভাঙি তাহলে কি পাবো? 2টা ওয়ার্ড। প্রথমটা হচ্ছে অলিগো। অলিগো মানে কি? অলিগো মানে হচ্ছে ফিউ। সাধারণত আমরা 3 থেকে 10 বুঝাইতে অলিগে ইউজ করে থাকি, এবং এই স্যাকারাইড মানে তো হচ্ছে চিনি। অর্থাৎ একটা অলিগোস্যাকারাইডে তুমি যদি ভাঙো তাহলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবা। একটা অলিগোস্যাকারাইডে ভাঙলে আমরা কয়টা মনোস্যাকারাইড পাবো?
3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। সো অলিগোস্যাকারাইড থেকে আমাদের তেমন কিছুই জানা লাগবে না, অলিগোস্যাকারাইড থেকে শুধু আমাদের কয়েকটা উদাহরণ জানা লাগবে যে কী কী অলিগোস্যাকারাইড আছে এবং সেগুলোরে ভাঙলে আমরা কি কি পাই। তো চলো সেগুলো দেখি নেই আমরা এখন, ঠিক আছে। সো এই হচ্ছে অলিগোস্যাকারাইড। প্রথমে ট্রাইস্যাকারাইড, অর্থাৎ এই জায়গায় 3টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়েছে, তাহলে বলতেছি ট্রাইস্যাকারাইড। এর সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত হবে হচ্ছে C18H32O16, ঠিক আছে। এটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি যেহেতু C6H12O6 হচ্ছে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত, যেহেতু ট্রাইস্যাকারাইড 3টা আছে মানে 3 দিয়ে গুণন করে দাও, C18H32O16 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা C18, হ্যাঁ C16 না, যদি আমি C16 বলে থাকি তাহলে হচ্ছে ভুলে বলে ফেলছি হয়তো। ঠিক আছে, C18H32O16। এখন কথা হচ্ছে যে আমরা যদি সিম্পলি C6H12O6 এটারে 3 দিয়ে গুণন করি তাহলে কত পাইতেছি? ট্রাইস্যাকারাইডে কত হওয়ার কথা? C18H36 এবং O18, বাট আলটিমেটলি আমরা কি পাইতেছি, যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম, আলটিমেটলি আমরা পাইতেছি C18H32, আলটিমেটলি আমরা পাইতেছি C18H32O16। এরকম কেন হইতেছে বলো তো? কারণ আমরা কি জানি, যখন একটা আরেকটার সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় কি একটা পানি বের হয়ে যাবে। তো যেহেতু এই জায়গায় 3টা একসাথে আছে, সে ধরো এই 3টা যুক্ত হইতেছে, তাহলে এর মাঝখানে কয়টা বন্ড ক্রিয়েট হবে? বন্ড ক্রিয়েট হবে হচ্ছে 2টা, এই 2টা। সো প্রত্যেক বন্ড ক্রিয়েট হয়ে যায়, একটা পানি অণু বের হয়ে যায়, H2 বের হয়ে যায়, এই জায়গায় একটা H2 বের হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে 2টা H2 বের হয়ে গেছে এটা তৈরি হওয়ার সময়, তার মানে কি হাইড্রোজেন কয়টা গেছে? 2 দিয়ে 4টা হাইড্রোজেন কম, 36 থেকে 32। তারপর অক্সিজেন কয়টা গেছে? 2টা, সো 18 থেকে 16। সো আশা করি বুঝাইতে পারছি তোমাদের। ঠিক এরকম যদি এটা হচ্ছে টেট্রাস্যাকারাইড হয়, টেট্রা মানে কি এই জায়গায় হচ্ছে 4টা মনোস্যাকারাইড আছে। 4টা মনোস্যাকারাইড মানে কি তাদের মধ্যে বন্ধন হয়েছে কয়টা? তাদের মধ্যে ধরো এর আগে আরেকটা ধরলাম আমরা, তো বন্ধন হয়েছে হচ্ছে 3টা, তার মানে কি 3টা H2 কমে গেছে। সো আলটিমেটলি 3H2O মাইনাস হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের লেখা লাগবে যে হাইড্রোজেন 6টা কম থাকবে, অক্সিজেন 3টা কম থাকবে। আশা করি বুঝাইতে পারছি তোমাদের, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। ওকে, ঠিক আছে। সো এই যে ট্রাইস্যাকারাইড, 3 মনোস্যাকারাইড বিশিষ্ট যে অলিগোস্যাকারাইড, তার নাম হচ্ছে র্যাফিনোজ, ঠিক আছে। সো এই র্যাফিনোজরে ভাঙলে আমরা কি কি পাবো? র্যাফিনোজের আদ্র বিশ্লেষণ করলে, অর্থাৎ এর সাথে যদি আমরা অ্যাসিডিক পরিবেশে পানি যোগ করি, তাহলে আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করবে? এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ এবং এক অণু গ্যালাক্টোজ। সো এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ, এক অণু গ্যালাক্টোজ মিলে তৈরি হইতেছে র্যাফিনোজ ট্রাইস্যাকারাইড, ঠিক আছে। সো এইগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখা লাগবে এমসিকিউ এর জন্য। এমসিকিউতে দিতে পারে যে ধরো ট্রাইস্যাকারাইড বা র্যাফিনোজ ভেঙে কোনটা উৎপন্ন হয় না, তখন এই 3টা অপশন দিবে, এর সাথে অন্য একটা লাগাই দিবে, অ্যান্সার না করতে পারলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তারপরে আসো টেট্রাস্যাকারাইড। এখন এই টেট্রাস্যাকারাইডের ক্ষেত্রে টেট্রাস্যাকারাইডের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে স্ট্যাকিওজ। এই স্ট্যাকিওজের ভাঙলে আমরা কি পাবো? এক অণু গ্লুকোজ পাবো, এক অণু ফ্রুক্টোজ পাবো এবং 2 অণু গ্যালাক্টোজ পাবো, ঠিক আছে। তারপরে আসো হচ্ছে পেন্টাস্যাকারাইড। পেন্টাস্যাকারাইডের উদাহরণ, পেন্টাস্যাকারাইডে আমরা হচ্ছে ভার্বাকোজ, এটা হচ্ছে উদাহরণ পেন্টাস্যাকারাইডের উদাহরণ। এই ভার্বাকোজের ভাঙলে আমরা কি পাবো? পাবো হচ্ছে অ্যারাবিনোজ একটা, গ্যালাক্টোজ একটা, জাইলোজ একটা, গ্লুকোজ একটা, ফ্রুক্টোজ একটা, এই 5টা পাবো, ঠিক আছে। তো এটা আশা করি মনে থাকবে। তাইলে এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কমেন্টে জানাবা যে এই টেট্রাস্যাকারাইডের সংকেত কি হবে, সংকেত, অর্থাৎ টেট্রাস্যাকারাইড বা স্ট্যাকিওজের সংকেত কি হবে এবং পেন্টাস্যাকারাইড বা ভার্বাকোজ এর সংকেত কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সেই হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইডের পার্ট শেষ হইলো। অ্যান্ড এরপরে যেটা বাদ থাকে কার্বোহাইড্রেট থেকে, সেটা হচ্ছে দ্য মাইটি পলিস্যাকারাইড। আমরা এরপরে পলিস্যাকারাইড পড়বো ইনশাল্লাহ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো ঠিকঠাক মতো। বই পড়ো ভালোভাবে, কোনো কনফিউশন থাকলে জানাবা, অবশ্যই আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।